আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং বিশ্বব্যাংকের একটা পজিটিভ নিউজ আছে। অবশ্যই পুঁজিবাজারের জন্য আছে, টোটাল বাংলাদেশের আর্থিক খাতের জন্য আছে। এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। আর ট্রেডাররা বা বিনিয়োগকারীরা এই মুহূর্তে ক্যাশ টাকা থাকলে কি করা উচিত, আর যে স্টকগুলো এখন এই মুহূর্তে আপনারা কিনে রেখেছেন দাম বাড়তেছে না, চুপচাপ বসে আছে, আসলে আপনাদের কী করা উচিত, এই কয়েকটা বিষয় নিয়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে। গত বৃহস্পতিবারে 305 কোটি টাকার লেনদেন হয়েছে, আর ইন্ডেক্স তো মাইনাস আসছিলই। এর বাইরে কত 764টা স্টক অ্যাডভান্স ছিল, মাত্র 2টা স্টক হল্টেড ছিল। এটা আসলে মানে দৈন্যতা বলতে যেটা বোঝায়, আমার মনে হয় না এত দীর্ঘ সময় বাংলাদেশের পুঁজিবাজার কখনো এইভাবে ছিল। ইন্ডেক্স পড়ছে, বাড়ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানে শেয়ারের পোর্টফোলিওর সাথে শেয়ারের প্রাইজের মিল নাই, প্রাইজের সাথে ইন্ডেক্সের মিল নাই, ইন্ডেক্সের সাথে ভলিউমের মিল নাই। এটা আসলে অতীত মানে নিকট ভবিষ্যতে এটা দেখা যায় নাই। এটা গত রাশেদ মাকসুদের এই গত কিছুদিন দেখা যাচ্ছে আর কি। তো সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে এটুকুই বলা যে আসলে খুব বেশি পজিটিভ কিছু ছিল না। এখন আগামীকাল কী হতে পারে, আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করি, আসলে এখানে আমি বলছিলাম যে এর আগে এখন এই আজকে যে ক্যান্ডেলটা, সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে ক্যান্ডেলটা, এরকম একটা ক্যান্ডেল থেকে কিন্তু নিচের দিকে চলে আসছিলো। এই ঠিক সেম ক্যান্ডেল থেকে আবার নিচে আসছিলো। এখন ওই রকমই একটা ক্যান্ডেল করছে, এখন নিচে আসবে কি না, যদি ক্যান্ডেল বিবেচনা করি তাহলে নিচে আসার সম্ভাবনা আছে, এটা বলাই যায়। যদিও ঘটনাটা করছে মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে, এই ঘটনাটাও করছে মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে। মুভিং অ্যাভারেজের রেখাটা হচ্ছে এটা, যেটা সবুজ রেখাটা দেখতেছেন আপনারা, এটা তো ঘটনাটা করছে তার নিচে, কিন্তু এখন যে ক্যান্ডেলটা করছে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে। এটুকুই পজিটিভ দিক, কিন্তু ক্যান্ডেলটা নেগেটিভ। ক্যান্ডেলটা এখানে যেখানে আছে এখানে ভালো না। যদিও ম্যাকডি বলেন, হিস্টোগ্রামের বার বলেন, সব কিছুই টেকনিক্যাল ভিউ থেকে পজিটিভ আছে এখনও, কিন্তু এখানে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটাকে আমি পজিটিভভাবে বলবো না। তো সেদিক বিবেচনা করে আগামীকালকের মার্কেটে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এটা হচ্ছে আমার কথা। একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে এভাবে মানে এটা থেকেও পড়ছে, এই ক্যান্ডেলটা থেকেও পড়ছে। এখন এটা থেকে কি নিচে আসবে কি না সেটাই দেখার বিষয়। যদি আগামীকালকে আসলে একটা পজিটিভ ক্যান্ডেল করে, এটা মার্কেটের জন্য খুব ভালো হয়। আর এখানে এই যে উপরে যে উইকটা, এটাই হচ্ছে খারাপ দিক আর কি। এই উইকটা মানে এটার অর্থ হচ্ছে যে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল ওই দিন, গত বৃহস্পতিবার সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং পুরো মার্কেটটাই মানে সেলাররা অ্যাক্টিভ ছিল সারাদিন। যদি এগুলো বানানো মানে বিষয়, কিন্তু ক্যান্ডেল এবং বার সেটাই প্রমাণ করে। তো আগামীকালকের মার্কেটের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। যদি স্মার্ট মানি চায়, মার্কেট মেকাররা চায়, হয়তো আগামীকাল থেকে একটা পজিটিভ নিউজ আছে অনেক ভালো বিশ্বব্যাংকের। যদি এই নিউজের উপর ভিত্তি করে মার্কেট পজিটিভ হয় তাহলে তো ভালো। এখন আসি বাংলাদেশ, আগামীকালকের মার্কেট নেগেটিভ যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও সকালবেলা আপনারা দেখবেন, যদি সকালবেলা ফার্স্ট আওয়ারেই প্রথম দিকেই 10টা থেকে 10:30টার মধ্যে যদি শুরুতেই ইন্ডেক্স নেগেটিভ হয় এই সময়ের মধ্যে, এই 15-20 মিনিটের মধ্যে, তাহলে দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর সকালবেলা যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, টপে যে স্টকগুলো থাকবে সেগুলো যদি কোনো ভলিউম না করে টপ করে রাখে, জাস্ট ফেক ইন্ডেক্স পজিটিভ করে রাখে, সবুজ করে রাখে, তাহলে ধরে নেবেন দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ যাওয়ার সম্ভাবনা বেশি। কী হবে এটা বলা মুশকিল, কারণ এখানে স্মার্ট মানির ব্যাপার হবে, এটাই হবে, এটা আসলে পুঁজিবাজারে বলা যায় না। সাবধানতা অবলম্বন করবেন আগামীকালকের মার্কেটে। ভলিউম অবশ্যই বাড়তে হবে যদি পজিটিভ রাখতে হয়। এখন আসি বিশ্বব্যাংকের বিষয়ে। বিশ্বব্যাংক বাংলাদেশকে $50 কোটি ঋণ অনুমোদন করছে। $50 কোটি। 3টা খাতে এটা ব্যবহৃত হবে। একটা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের যে স্বচ্ছতা, এটার জন্য, সরকারি খাতের জবাবদিহিতা এটার জন্য, আর্থিক খাতের স্থিতিশীলতা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর্থিক খাতের
স্থিতিশীলতা, এর মধ্যে পুঁজিবাজার আছে, সেটা আমি আসতেছি। বাংলাদেশ ব্যাংক আর কি কত টাকা বাংলাদেশি টাকা, এটা হচ্ছে 6,118 কোটি টাকা, 6,118 কোটি টাকা। 21শে জুন এই তথ্য জানায় বিশ্বব্যাংকের ঢাকা অফিস। বাংলাদেশে যে বিশ্বব্যাংকের ঢাকা অফিস আছে সম্ভবত আগারগাঁওয়ে হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে নাই, আগারগাঁওয়ে হওয়ার সম্ভাবনা আছে। 21শে জুন এই তথ্যটা বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে বাংলাদেশকে। স্বাধীনতার পর থেকে $46 বিলিয়ন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশকে এ পর্যন্ত। তো এখানে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই $50 কোটি যে দিল, 6,118 কোটি, এর মধ্যে বাংলাদেশের স্বচ্ছতা মানে সরকারি কাজের জবাবদিহিতার আর্থিক খাতের স্থিতিশীলতা, এই যে আর্থিক খাতের স্থিতিশীলতা, এটার মধ্যে বাংলাদেশ ব্যাংক আছে আর হচ্ছে পুঁজিবাজার আছে। বাংলাদেশের আর্থিক খাত বলতে দুইটা খাত, একটা হচ্ছে পুঁজিবাজার আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত। এখন এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে এম মনসুর সাহেব, উনি বাংলাদেশ ব্যাংকে যে কয়েকটা ব্যাংকে উনি একত্রিত করবে, এর আগে উনি 20-30 হাজার কোটি টাকা দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এখন আবার তাদেরকে একত্রিত করবে, সর্বোচ্চ চেষ্টা করতেছে উনি ব্যাংকিং খাতকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ, উনি পুঁজিবাজারের জন্য কী করতেছে, উনি আছে জরিমানা নিয়ে আর হচ্ছে তদন্ত নিয়ে, আর মানে প্রতিদিন করে একটা করে উনি ওই মুখপাত্রকে দিয়ে চিঠি লিখে মিডিয়াতে পাবলিশ করা, এছাড়া ওনার কোনো কাজ নেই। এই যে আর্থিক খাতে স্থিতিশীলতা, আমি বলবো যে রাশেদ মাকসুদ সাহেব, এখানে তো এই টাকাটা তো আর্থিক খাতে স্থিতিশীলতা এর একটা অংশ আছে, এখান থেকে আপনি 20-30 হাজার কোটি টাকা নিয়ে আসেন, এনে পুঁজিবাজারকে সাপোর্ট দেন, কারণ এই টাকা বাংলাদেশ ব্যাংক পাবে। বাংলাদেশ ব্যাংক যদি তার ব্যাংকগুলোকে সাপোর্ট দিতে পারে তাহলে আপনি পারবেন না কেন? আপনিও তো আর্থিক খাতের একটা অংশ, আপনি নিয়ে আসেন টাকা, বাংলাদেশ ব্যাংকে বলেন গ্যারান্টি দিতে যে 10,000 কোটি বা 15,000 কোটি টাকা যে টাকাটা ওটা নিয়ে আসেন, যেটা আইসিবি বলতেছে যে আমাদের দেওয়ার দরকার নাই, আলাদা কমিশন গঠন করে যাতে দেওয়া হয় সেটা বলতেছে আইসিবি। তো সেটা করেন, বা আইসিবির যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে মার্কেটে নিয়ে আসেন, আপনি টাকাটা নিয়ে আসেন। এটা হচ্ছে আমার কথা, এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ নিউজ। এখন এগুলো কাজ করে না, যেহেতু বিষয়টা হচ্ছে কি, মার্কেট মেকাররা এখানে মার্কেটে অ্যাক্টিভ নেই, তারা আতঙ্কিত, রাশেদ মাকসুদের ভয়। মূল বিষয়টা হচ্ছে এটা, অন্য কোনো ব্যাখ্যা না। আমি হয়তো প্রতিদিন বলি, আপনাদের প্রতিদিন শুনতে বিরক্ত লাগে, কিন্তু মার্কেট তো প্রতি সপ্তাহে খোলা থাকে, তাহলে বলতে হবে তো। তো আমার কথা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে মার্কেট মেকাররা এখান থেকে ফালাই গেছে, আপনি ওর টর্চারে, রাশেদ মাকসুদের টর্চারে তারা ফালাই গেছে। যেহেতু তারা ফালাই গেছে, তারা আসতেছে না, এখন আপনি টাকা নিয়ে আসেন, বিশ্বব্যাংক তো টাকা দিচ্ছে আপনার এই স্থিতিশীলতার জন্য, এখন আপনি মার্কেটকে স্থিতিশীল করেন। এবার আসুন আমি আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে বিনিয়োগকারী যারা এখন আমার এখানে ভিডিও শুনতেছেন, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের যাদের হাতে ক্যাশ টাকা আছে, আপনারা কী করবেন? যদি ক্যাশ টাকা হাতে থাকে তাহলে যে স্টকগুলোতে ডিভিডেন্ড বেজ স্টক আছে, ভালো ডিভিডেন্ড দেয়, আপনি শুধু ডিভিডেন্ডকে ক্যালকুলেশন করে এন্ট্রি নেবেন, ক্যাপিটাল গেইন না, ওটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর যাদের পোর্টফোলিওতে শেয়ার কেনা হয়ে গেছে, 5%, 10%, 15% লসে আছে, যার 30%, 40% লসে আছে, ওনারটা আমি বলতে চাই না, কারণ উনি বাধ্যতামূলকভাবে এগুলো ধরে রাখবে। কিন্তু যাদের 10% লস আছে, 15% লস আছে, আপনারা যে কাজটা করতে যাবেন, যেটা করতে চাচ্ছেন আর কি, সেটা হচ্ছে এই শেয়ারটার সেল দিয়ে আপনার মাথায় আসবে যে অন্য আরেকটা শেয়ার আমি এন্ট্রি নিলে হয়তো আমি ওই যে লসটা আছে সেটা রিকভার করবো। এটা হবে না এখন। এটা দুইটা কারণে হবে না। একটা হচ্ছে মার্কেটে ফেক ভলিউম হচ্ছে, মাত্র 2-3টা শেয়ার এখন হল্টেড হয়, আর যে 60-70টা বা 100টা শেয়ারকে অ্যাডভান্স দেখানো হয়, সেখানে 10 পয়সা 20 পয়সা করে বাড়িয়ে রাখা হয়। আপনি 400 শেয়ারের মধ্যে আগামীকাল কোনটা হল্টেড হবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি এখানে স্মার্ট মানি কীভাবে কাজ করতেছে এই মুহূর্তে ক্যালকুলেশন করার কোনো সুযোগ নাই। স্মার্ট মানি সাধারণত অতীতে দেখা গেছে একটা সেক্টর নিয়ে কাজ করতো, হয় টেক্সটাইল কয়দিন ভালো করতো, তারপর মিউচুয়াল ফান্ড ভালো করতো, কিছুদিন ব্যাংক ভালো করতো, এভাবেই স্মার্ট মানি কাজ করে। এখন স্মার্ট মানি বলতে মার্কেটে কিছু নেই, এটা হচ্ছে মার্কেটকে মৃত একটা মার্কেটকে জিইয়ে রাখা। এই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে যারা ট্রেড করেন তাদের জন্য আমি বলতেছি, আপনি যদি এই মুহূর্তে 10-15% আপনার লস আছে, ওটাকে সেল দিয়ে আপনি নতুন করে অন্য একটা শেয়ারে এন্ট্রি নিয়ে প্রফিট করবেন, এটা আসলে স্বপ্নে দেখা ভালো এই মুহূর্তে।
মানে কোনোভাবেই শেয়ার সেল করে অন্য শেয়ারে গিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। যারা আসলে অনেক টপ হয়ে শেয়ার কিনতেছেন, যেমন এসপি সিরামিক বা এস আলমের মতো এরকম খুব দ্রুত আপ ডাউনে শেয়ার কিনেন, তাদের হিসাবটা আমি বলতে চাচ্ছি ভিন্ন রকম। কিন্তু আপনি একই জায়গায় বসে আছেন, শেয়ার কিনছেন কিন্তু বাড়তেছে না, বসে আছেন, হয়তো 5% 10% লস আছে, আপনি ওই স্টকগুলো ওই সেল দেওয়ার কোনো মানা নেই, কারণ এরপর আপনি যে স্টকে আসবেন সেখানে আপনি লস করবেন। সুতরাং কোনোভাবেই এইটুকু লসে শেয়ার সেল দেওয়ার দরকার নেই। তো আমি যদি বলি আগামীকালকের মার্কেট ক্যান্ডেল অনুযায়ী নেগেটিভ, যদিও অন্যান্য টেকনিক্যাল ভিউগুলো পজিটিভ আছে, মার্কেট মেকাররা যদি চায় তাহলে ইন্ডেক্স পজিটিভ থাকবে। আমি সকালেই 10টা থেকে 10:30 মানে মার্কেটের শুরুতে যদি নেগেটিভ করে ইন্ডেক্স, দিন শেষে পজিটিভ থাকতে পারে। আর যদি মার্কেটের শুরুতে ইন্ডেক্স পজিটিভ করে কিন্তু টপে ভলিউমগুলো ফেক করে রাখে, ভলিউম না করে শেয়ারের দাম বাড়িয়ে রাখে, তাহলে দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ যাওয়ার সম্ভাবনা আছে। আর আগামীকাল মার্কেট পজিটিভ দিক হচ্ছে এটা যে বিশ্বব্যাংকের অনেক বড় একটা অনুদান বাংলাদেশ পেল $50 কোটি, যেখানে আর্থিক খাতের স্থিতিশীলতার ব্যাপারে কথা বলা আছে। এটা বাংলাদেশ ব্যাংক বনাম পুঁজিবাজার, এই দুইটার জন্যই এই আর্থিক খাতের স্থিতিশীলতার কথা বলা হয়েছে। টোটাল টাকা 6,118 কোটি, এর মধ্যে অন্যান্য খাত আছে, এটা বিশাল অঙ্ক। তো এই সব কিছু মিলিয়েই এলোমেলো একটা মার্কেট, একটু অপেক্ষা করবেন। এই মুহূর্তে মার্কেটে কোনো রকমের ট্রেড করা যাবে না। ভালো থাকবেন সবাই। আর যারা আসলে বই নিতে চাচ্ছেন, অনেকে করছেন, নক করছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি দিয়ে দেবো। বই হ্যান্ড রাইটিং যেটা আমার হাতে লেখা, এটা আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এখন, যারা নিতে চাচ্ছেন। এটা পরবর্তীতে কম্পিউটারে টাইপ করার পর পিডিএফ হওয়ার পরে তখন আবার আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।